ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। গল্প পাঠের অনুষ্ঠানে আজ পাঠ করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প রানুর প্রথম ভাগ। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। আমার ভাইঝি রানুর প্রথম ভাগের গণ্ডি পার হওয়া আর হইয়া উঠিল না। তাহার সহস্রবিধ অন্তরায়ের মধ্যে দুইটি বিশেষ উল্লেখযোগ্য। এক, তাহার প্রকৃতিগত অকালপক্ব গিন্নিপনা, আর অন্যটি তাহার আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা। তাহার দৈনিক জীবন প্রণালী লক্ষ্য করিলেই মনে হয় বিধাতা যদি তাহাকে একেবারে তাহার ঠাকুরবার মতো প্রবীণা গৃহিণী এবং কাকার মতো MA BL করিয়া পাঠাইতেন, তাহা হইলে তাহাকে মানাইতেও ভালো এবং সেও সন্তুষ্ট থাকিত। তাহার 30-40 বৎসর পরবর্তী নারীত্ব হঠাৎ কেমন করিয়া যেন 30-40 বৎসর পূর্বে আসিয়া পড়িয়া তাহার ক্ষুদ্র শরীর মনটিতে আর আটিয়া উঠিতেছে না। রানুর কার্যকলাপ দেখিলে এই রকমই একটা ধারণা মনে উপস্থিত হয়। প্রথমত, শিশুসুলভ সমস্ত ব্যাপারেই তাহার ক্ষুদ্র নাসিকাটি তাচ্ছিল্যে কুঞ্চিত হইয়া ওঠে। খেলাঘর সে মোটেই বরদাস্ত করিতে পারে না, ফ্রক জামাও না, এমনকি নোলক পরাও নয়। মুখটা গম্ভীর করিয়া বলে, আমার কি আর ওসবের বয়স আছে মেসকা? বলিতে হয়, না মা, আর কি 3 কাল গিয়ে 1 কালে ঠেকল। রানু চতুর্থ কালের কাল্পনিক দুশ্চিন্তা দুর্ভাবনায় মুখটা অন্ধকার করিয়া বসিয়া থাকে। আর দ্বিতীয়ত, কতটা বোধ হয় শৈশবের সহিত সম্পর্কিত বলিয়াই তাহার ঘোরতর বিতৃষ্ণা প্রথম ভাগে। দ্বিতীয় ভাগ হইতে আরম্ভ করিয়া তাহার কাকার আইন পুস্তক পর্যন্ত আর সবগুলির সহিতই তাহার বেশ সৌহার্দ্য আছে এবং তাহাদের সহিতই তাহার দৈনিক জীবনের অর্ধেকটা সময় কাটিয়া যায় বটে, কিন্তু প্রথম ভাগের নামেই সমস্ত উৎসাহ একেবারে শিথিল হইয়া আসে। বেচারির মলিন মুখখানি ভাবিয়া আমি মাঝে মাঝে এলাকারি দিই, মনে করি যাগ্গে বাবু, মেয়ে নাই বা এখন থেকে বই স্লেট নিয়ে মুখ গুজে রইল, ছেলে হওয়ার পাপটা তো করেনি, নেহাইতে দরকার বোধ করা যায় আর একটু বড় হোক, তখন দেখা যাবেক্ষণ। এইরকম দিনগুলা রানুর বেশ যায়। তাহার গিন্নিপনা সদে চলিতে থাকে এবং পড়াশুনো বিষম ধুম পড়িয়া যায়। বাড়ির নানা স্থানের অনেক সব বই হঠাৎ স্থানভ্রষ্ট হইয়া কোথায় যে অদৃশ্য হয় তাহার খোঁজ দুরূহ হইয়া ওঠে এবং উপরের ঘর নিচের ঘর হইতে সময় অসময় রানুর উঁচু গলার পড়ার আওয়াজ আসিতে থাকে। ওই কয়ে জফালা ঐক্য, ময় আকার নয় রস্যই কয়ে জফালা মাণিক্য, বা পাখি সব করে রব রাতি পোহাইল, অথবা তাহার রাঙা কাকার আইন মুখস্থ করার ঢঙে ওয়ার অ্যাজ ইট ইজ ইত্যাদি। আমার লাগে ভালো, কিন্তু রানীর স্বাভাবিক স্ফূর্তির এইরকম দিনগুলা বেশি দিন স্থায়ী হইতে পারে না। ভালো লাগে বলিয়াই আমার মতির হঠাৎ পরিবর্তন হইয়া যায় এবং কর্তব্য জ্ঞানটা সমস্ত লঘু তাকে ভ্রুভঙ্গি করিয়া প্রবীণ গুরু মহাশয়ের বেশে আমার মধ্যে জাঁকিয়া আসিয়া বসে। সনাতন যুক্তির সাহায্যে হৃদয় সমস্ত দুর্বলতা নিরাকরণ করিয়া গুরু গম্ভীর স্বরে ডাক দিই, রানু। রানু এ স্বরটি বিলক্ষণ চেনে, উত্তর দেয় না। মুখটি কাঁদো কাঁদো করিয়া নিতান্ত অসহায় ভালো মানুষের মতো ধীরে ধীরে আসিয়া মাথা নিচু করিয়া দাঁড়ায়। আমার আওয়াজটা তাহার গলায় যেন একটা ফাঁস পরাইয়া টানিয়া আনিয়াছে। আমি কর্তব্য বোধে আরো কড়া হইয়া উঠি, সংক্ষেপে বলি, প্রথম ভাগ যাও। ইহার পরে প্রতিবারই যদি নির্বিবাদে প্রথম ভাগটি আসিয়া পড়িত
এবং যেন তেন প্রকারণে দুইটি শব্দ গিলাইয়া দেওয়া যাইত। তো হাতে খড়ি হওয়া স্টক এই যে 2.5 বছর গেল, ইহার মধ্যে মেয়েটাও যে প্রথম ভাগের ও কয়টা পাতা শেষ করিতে পারিত না এমন নয়, কিন্তু আমার হুকুমটা ঠিকমতো তামিল না হইয়া কতগুলো জটিল ব্যাপারের সৃষ্টি করে মাত্র। যেমন এরূপ ক্ষেত্রে কোনো কোনো বার 2-3 দিন পর্যন্ত রানুর টিকিটই আর দেখা যায় না। সে যে কোথায় গেল, কখন কাহার আহার করিল, কোথায় শয়ন করিল, তাহার একটা সঠিক খবর পাওয়া যায় না। 2-3 দিন পরে হঠাৎ যখন নজর পড়িল, তখন হয়তো সে তাহার ঠাকুরদাদার সঙ্গে চায়ের আয়োজনে মাতিয়া গিয়াছে, কিংবা তাহার সামনে প্রথম ভাগটাই খুলিয়া রাখিয়া তাহার কাকাদের পড়ার খরচ পাঠানো কিংবা আহার্য দ্রব্যের বর্তমান দুর্মূল্যতা প্রভৃতি সংসারের কোনো একটা দুরূহ বিষয় লইয়া প্রবল বেগে জ্যাঠামি করিয়া যাইতেছে, অথবা তাহার বাগানের যোগার যন্ত্রের দক্ষিণ হস্তস্বরূপ হইয়া সব বিষয় নিজের মধ্যে মন্তব্য দিতে দিতে সঙ্গে সঙ্গে ঘুরিয়া বেড়াইতেছে। আমার দিকে হয়তো একটু আড় চোখে চাহিল, বিশেষ কোনো ভয় বা উদ্বেগ নাই, জানে এমন দুর্ভেদ্য দুর্গের মধ্যে আশ্রয় লইয়াছে যেখানে সে কিছুকাল সম্পূর্ণ নির্বিঘ্ন। আমি হয়তো বলিলাম, কই রানু, তোমার না 3 দিন হলো বই আনতে বলা হয়েছিল? সে আমার দিকে না চাহিয়া বাবার দিকে চায় এবং তিনি উত্তর দেন, ও হে, সে এক মহা মুশকিল ব্যাপার হয়েছে, ও বইটা যে কোথায় ফেলেছে। রানু চাপা স্বরে শুধরাই দেয়, ফেলেনি বলো, কে যে চুরি করে নিয়েছে। হ্যাঁ, কে যে চুরি করে নিয়েছে, বেচারি অনেকক্ষণ খোঁজেও। রানু জোগাইয়ে দেয়, 3 দিন খুঁজে খুঁজে হয়রান হয়েও। হ্যাঁ, তোমার গিয়ে 3 দিন হয়রান হয়েও শেষে না পেয়ে হাল ছেড়ে। রানু ফিস ফিস করিয়া বলিয়া দেয়, হাল ছাড়িনি এখনো। হ্যাঁ, ওর নাম কি হাল না ছেড়ে ক্রমাগত খুঁজে খুঁজে বেড়াচ্ছে। যা হোক, একখানা বই আজ এনে দিও, কতই বা দাম। রাগ করে, তুই বুঝি এই কাটারি হাতে করে বাগানের বাগানে বই খুঁজে বেড়াচ্ছিস, লক্ষ্মী ছাড়া মেয়ে। কাতরভাবে বাবা বলেন, আহা, ওকে আর এই সামান্য ব্যাপারের জন্য গালমন্দ করা কেন? এবার থেকে ঠিক করে রাখবে তো গিন্নি? রানু খুব ঝুঁকাইয়া ঘাড় নাড়ে। আমি ফিরিয়া আসিতে আসিতে শুনিতে পাই, তোমার অত করে শেখাই, তবু একটু মনে থাকে না দাদু? কি যেন হচ্ছে দিন দিন, কি যেন হচ্ছ দিন দিন। কখনো কখনো হুকুম করিবার খানিক পরেই বইটার আধাখানা আনিয়া হাজির করিয়া সে খোকার উপর প্রবল তম্বি আরম্ভ করিয়া দেয়। তম্বিটা আসলে আরম্ভ হয় আমাকেই ঠেস দিয়া, তোমার আদরে ভাইপোর কাজ দেখো মেসকা, লোকে আর পড়াশোনা করবে কোথা থেকে? আমি বুঝি কাহার কাজ, কটমট করিয়া চাহিয়া থাকি। দুষ্টু ছুটিয়া গিয়া বামাল শুদ্ধ খোকাকে হাজির করে। সে বোধহয় তখন একখানা পাতা মুখে পড়িয়াছে এবং বাকিগুলার কি করিলে সবচেয়ে সদ্গতি হয় সেই সম্বন্ধে গবেষণা করিতেছে। তাহাকে আমার সামনে ধপ করিয়া বসাইয়া রানু রাগ দেখাইয়া বলে, প্রত্যয় না যাও, দেখো, আচ্ছা, এ ছেলে কখনো বিদ্যে হবে মেচকা? আমি তখন হয়তো বলি, ওর কাজ না, তুমি নিজে ছেড়েছ রানু। ঠিক আগেকার 5খানি পাতা ছেঁড়া। যত বলি, তোমায় কিচ্ছু বলবো না, খান 30 বই তো শেষ হলো। ধরা পড়িয়া লজ্জা ভয় অপমানে নিশ্চল নির্বক হইয়া এমনভাবে দাঁড়াইয়া থাকে যে নেহাত নৃশংস না হইলে ইহার উপর আর কিছু তাহাতে বলা যায় না। তখনকার মতো শাস্তির কথা ভুলিয়া তাহার মনের গ্লানিটুকু মুছাইয়া দেবার জন্য আমায় বলিতে হয়, হ্যারি দুষ্টু, দিদির বই ছেড়ে দিয়েছিস? আর তুমিও তো ওকে একটু আত্ম শাসন করবে না রানু? ওর আর কতটুকু বুদ্ধি বলো? চাঁদ মুখখানি হইতে মেঘটা সরিয়া গিয়া হাসি ফোটে।
তখন আমাদের দুইজনের মধ্য হইতে প্রথম ভাগের ব্যবধানটা একেবারে বিলুপ্ত হইয়া যায় এবং রানু দিব্য সহজভাবে তাহার গিন্নিপনার ভূমিকা আরম্ভ করিয়া দেয়। এই সময়টা সে হঠাৎ এত বড় হইয়া যায় যে ছোট্ট ভাইটি হইতে আরম্ভ করিয়া বাপ, খুড়া, ঠাকুরমা, এমনকি ঠাকুর দাদা পর্যন্ত সবাই তাহার কাছে নিতান্ত ক্ষুদ্র এবং স্নেহ ও করুণার পাত্র হইয়া পড়ে। এইরকম একটি প্রথম ভাগ ছেড়ার দিনে কথাটা এইভাবে আরম্ভ হইল। কি করে শাসন করব বলো মেসকা? আমার কি নিঃশ্বাস ফেলবার সময় আছে? খালি কাজ, কাজ আর কাজ। হাসি পাইল, গম্ভীর হয়ে বলিলাম, তা বটে, কত দিক আর দেখবে? যে দিকটা না দেখেছি সেই দিকেই গোল। এই তো খোকার কাণ্ড চোখেই দেখল। কেন রে বাপু, রানু ছাড়া আর বাড়িতে কেউ নেই? খাবার বেলা তো অনেকগুলি। বলো মেসকা। আচ্ছা, কাল তোমার ঝাল তরকারিতে নুন ছিল? বলিলাম, না, একেবারে মুখে দিতে পারিনি। তার হেতু হচ্ছে রানু কাল রান্নাঘরে যেতে পারেনি, ফুরসত ছিল না। এই তো সবার রান্নার ছেড়ি। আজ আর সেরকম কম হবে না, আমি নিজের হাতে দিয়ে এসেছি নুন। আমার শখের ঝাল তরকারি খাওয়ার সম্বন্ধে নিরাশ হইয়া মনের দুঃখ মনে চাপিয়ে বলিলাম, তুমি যদি রোজ একবার করে দেখো মা। গাল দুইটি অভিমানে ভারী হইয়া উঠিল। হবার জো নেই মেসকা, রানু হয়েছে বাড়ির আতঙ্ক। ওরে, ওই বুঝে রানু ভাড়ার ঘরে ঢুকেছে, রানু বুঝে মেয়েটাকে টেনে দুধ খাওয়াতে বসেছে। দেখ দেখ, তোকে কে এত বড় গিন্নিত করতে বলেছে বাপু? হ্যাঁ মেসকা, এত বড়টা হলুম, দেখেছ? কখনো আমায় গিন্নিত করতে, কখনো একরত্তিও। বলিলাম, বলে দিলেই হলো একটা কথা, ওদের আর কি। মুখটি বুঝে শুনে যাই। একজন হয়তো বললেন, ওই বুঝে রানু রান্নাঘরে সেধ হলো। রাঙি বেড়ালটা বলে, আমি পদে আছি। কেউ চেঁচিয়ে উঠলেন, ওরে, রানু বুঝে ওর বাপের। আচ্ছা মেসকা, বাবার ফুলদানিটা আমি ভেঙেছি বলে আমার একটু বিশ্বাস হয়? তোমার একটু বিশ্বাস হয়? এই ঘটনাটি সবচেয়ে নূতন। গিন্নিপনা করিয়া জল বদলাইতে গিয়া রানুই ফুলদানিটা চুরমার করিয়া দিয়াছে। ঘরে আর দ্বিতীয় কেহ ছিল না। আমি বলিলাম, কই, আমি তো মরে গেলেও এ কথা বিশ্বাস করতে পারি না। ঠোঁট ফুলাইয়া রানু বলিল, যার ঘটে একটু বুদ্ধি আছে সে করবে না। আমার কি দরকার মেসকা ফুলদানিতে হাত দেবার? কেন, আমার নিজের প্রথম ভাগ কি ছিল না যে ফুলদানিটা ঘাটতে যাব? প্রথম ভাগের উপর দরদ দেখে ভয়ানক হাসি পাইল। চাপিয়া রাখিয়া বলিলাম, মিছিমিছি দোষ দেওয়া ওদের কেমন একটা রোগ হয়ে পড়েছে। দুষ্টু একটু মুখ নিচু করিয়া চুপ করিয়া রহিল। তাহার পর সুবিধা পাইয়া তাহার সদ্য দোষটুকু সম্পূর্ণরূপে স্খলন করিয়া লইবার জন্য আমার কোলে মুখ গুজিয়া আরো অভিমানের সুরে আস্তে আস্তে বলিল, তোমারও ওই রোগটা একটু একটু আছে মেসকা। এক্ষুনি বলছিলে আমি প্রথম ভাগটা ছিঁড়ে এনেছি। মেয়ের কাছে হারিয়া গিয়া হাসিতে হাসিতে তাহার কেশের মধ্যে অঙ্গুলি সঞ্চালন করিতে লাগিলাম। বই হারানো কি ছেঁড়া, পেট কামড়ানো, মাথা ব্যথা, খোকাকে ধরা প্রভৃতি ব্যাপারগুলো যখন অনেক দিন তাহাকে বাছাইবার পর নিতান্ত একঘেয়ে এবং শক্তিহীন হইয়া পড়ে, তখন দুই এক দিনের জন্য নেহাত বাধ্য হইয়া রানু বই সিলেট লইয়া হাজির হয়। অবশ্য পড়াশোনা কিছুই হয় না। প্রথমে গল্প জমাইবার চেষ্টা করে। সংসারের উপর কোনো কিছুর জন্য মনটা খিচড়াইয়া থাকায় কিংবা অন্য কোনো কারণে যদি সকলের নিজ নিজ কর্তব্য সম্বন্ধে আমার মনটা বেশি রকম সজাগ থাকে, তো ধমক খাইয়া বই খোলে, তাহার পর পড়া আরম্ভ করে। সেটা রানুর পাঠাভ্যাস কি আমার ধৈর্য, বাৎসল্য, সহিষ্ণুতা প্রভৃতি সদ্গুণের পরীক্ষা, তাহা স্থির করিয়া বলা কঠিন। 2.5 বৎসর গিয়াছে, ইহার মধ্যে রানু অজ আম
এর পাতা শেষ করিয়া অচল অধমের পাতায় আসিয়া অচল হইয়া বসিয়া আছে। বই খুলিয়া আমার দিকে চায়, অর্থাৎ বলিয়ে দিতে হইবে। আমি প্রায়ই পড়াশোনার অত্যাবশ্যকতা সম্বন্ধে একটি ক্ষুদ্র উপদেশ দিয়ে আরম্ভ করি। আচ্ছা রানু, যদি পড়াশোনা না করো তো বিয়ে হলেই যখন শ্বশুর বাড়ি চলে যাবে, মেস কাকা কী রকম আছে, তাকে কেউ সকালবেলা চা দিয়ে যায় কিনা, নাইবার সময় কাপড় গামছা দিয়ে যায় কিনা, অসুখ হলে কেউ মাথায় হাত বুলিয়ে দেয় কিনা, এসব কি করে খোঁজ নেবে? রানু তাহার মেস কাকার ভাবে দুর্দশার কথা কল্পনা করিয়া একটু মৌন থাকে, কিন্তু বোধ হয় প্রথম ভাগ পড়াবার পর হইবার কোনো সম্ভাবনাই না দেখিয়া বলে, আচ্ছা মেসকা, একেবারে দ্বিতীয় ভাগ পড়লে হয় না? আমায় একটু বলে দিতে হবে না? এই শোনো না, ওই ক এ জ ফলা। রাগিয়া বলি, ওই ড্যাপুমি ছাড় দিকিন, ওই জন্যই তোমার কিছু হয় না। নাও পড়ো, সেদিন কত দূর হয়েছিল, অচল অধম শেষ করেছিলে। রানু নিষ্প্রভভাবে ঘাড় নাড়িয়ে জানায়, হ্যাঁ। বলি, পড়ো তাহলে একবার। অচল কথাটার উপর কচি আঙ্গুলটি দিয়া চুপ করিয়া বসিয়া থাকে। আমার মাথায় রক্ত গরম হইয়া উঠিতে থাকে এবং স্নেহ করুণা প্রভৃতির স্নিগ্ধ চিত্তবৃত্তগুলা বাষ্প হইয়া উড়িয়া যাইবার উপক্রম হয়। মেজাজেরই বা দোষ কি? আজ 1 বছর ধরিয়া এই অচল অধম লইয়া কসরত চলিতেছে। এখনো রোজই এই অবস্থা। তবু ক্রোধ দমন করিয়া গভীরভাবে বলি, ছাই হয়েছে। আচ্ছা বল, অচ অচ আর ল, অচল। রানু অর উপর হইতে আঙুলটা না সরাইয়া 3টি অক্ষর পড়িয়া যায়। অধমের ওই ভাবেই শেষ হয়, অথচ ঝাড়া 1.5 বছর শুধু অক্ষর চেনায় গিয়াছিল। তখন জিজ্ঞাসা করিতে হয়, কোনটা অ? রানু ভীতভাবে আমার দিকে চাহিয়া আঙ্গুলটি সরাইয়া লয়ের উপর রাখে। ধৈর্যের সূত্রটা তখনও ধরিয়া থাকি। বলি, কোনটা ল হলো তাহলে? আঙ্গুলটা শট করিয়া চয়ের উপর সরিয়া যায়। ধৈর্য সাধনা তখনও চলিতে থাকে। শান্ত কণ্ঠে বলি, চমৎকার। আর চ? খানিকক্ষণ স্থিরভাবে বইয়ের দিকে চাহিয়া থাকে, তাহার পর বলে, চ? চ নেই মেসকা। সংযত রাগটা অত্যন্ত উগ্রভাবেই বাহির হইয়া পড়ে। পিঠে একটা চাপড় কষাইয়া বলি, তা থাকবে কেন? তোমার ড্যাপমি দেখে চম্পট দিয়েছে। হতভাগা মেয়ে, রাজ্যের কথার জাহাজ হয়েছেন, আর এদিকে 2.5 বছরে প্রথম ভাগের 2.5টা কথা শেষ করতে পারলে না। কত বুড়ো বুড়ো গাথা রেঙিয়ে পাশ করিয়ে দিলাম, আর এই যে একরত্তি মেয়ের কাছে আমার হার মানতে হলো। কাজ নেই তোর, অক্ষর চিনে। সন্ধ্যা পর্যন্ত বসে বসে খালি অ চ আর ল, অচল, অ ধ আর ম, অধম, এই আওড়াবি। তো সমস্ত দিন আজ খাওয়া বন্ধ। বিরক্তভাবে একটা খবরের কাগজ কিংবা বই লইয়া বসিয়া যাই। রানু ক্রন্দনের সহিত সুর মিলাইয়া পড়িয়া যায়। বলি বটে, সন্ধ্যা পর্যন্ত পড়িতে হইবে, কিন্তু চরটা বসাইয়াই নিশ্চিন্ত হইয়াই যায় যে সেদিনকার পড়া ওই পর্যন্ত। রানু এতক্ষণ চক্ষের জলের ভরসাতেই থাকে এবং অশ্রু নামিয়েলেই সেটাকে খুব বিচক্ষণতার সহিত কাজে লাগায়। কিছুক্ষণ পরে আর পড়ার আওয়াজ পাই না। বলি, কি হলো? আর রানু ক্রন্দনের স্বরে উত্তর করে, নেই। কি নেই? বলিয়া ফিরিয়া দেখি চক্ষের জল অচল অধমের উপর ফেলিয়া আঙুল দিয়া ঘষিয়া ঘষিয়া কথা দুইটা বিলকুল উড়াইয়া দিয়াছে, একেবারে নিচের 2-3খানা পাতার খানিকটা পর্যন্ত। কিংবা আঙুলের ডগায় চোখের ভেজা কাজল লইয়া কথা দুইটিকে চিরান্ধকারে ডুবাইয়া দিয়াছে। এইরূপ অবস্থাতে বলে, আর দেখতে পাচ্ছি না মেসকা। এইরকম আরও সব কাণ্ড। চরটা মারা পর্যন্ত মনটা খারাপ হইয়া থাকে, তাহা ভিন্ন। ওর ধূর্তামি দেখিয়া হাসিও পায়। মেয়েদের পড়াশোনা সম্বন্ধে আমার থিওরিটা ফিরিয়া আসে।
বলি, না, তোর আর পড়াশোনা হলো না রানু, স্লেটটা নিয়ে আয় দেখিন। দেগে দি বুলো, পিঠটায় লেগেছে বেশি, দেখি। রানু বুঝিতে পারে তাহার জয় আরম্ভ হইয়াছে, এখন তাহার সব কথাই চলিবে। আমার কাঁধটা জড়াইয়া আস্তে আস্তে ডাকে, মেসকা। উত্তর দি, কি? আমি মেসকা বড় হইনি। তা তো খুব হয়েছ, কিন্তু কই বড়র মতন? বাধা দিয়া বলে, তাহলে স্লেট ছেড়ে ছোট কাকার মতো কাগজ পেন্সিল নিয়ে আসবো। 4টে উড পেন্সিল আছে আমার, স্লেটে খোকা বড় হয়ে লিখবেক্ষণ। হঠাৎ শিউরিয়া উঠিয়া বলে, ও মেসকা, তোমার 2টো পাকা চুল গো, সর্বনাশ, বেছে দিই। বলি, দাও। আচ্ছা বানু, এই তো বুড়া হতে চললাম, তুইও 2 দিন পর শ্বশুরবাড়ি চললি, লেখাপড়া শিখলি না। মরলাম কি বাঁচলাম কি করে খোঁজ নিবি? আমায় কেউ দেখে শোনে কিনা, রেধে টেধে দেয় কিনা? রানু বলে, পড়তে তো আমি জানি মেসকা, খালি প্রথম ভাগটাই জানি না, বড় হয়েছে কিনা। বাড়ির আর কোনো লোক প্রথম ভাগ পড়ে মেসকা? দেখাও তো। দাদা ওদিকে ধর্ম সম্বন্ধে খুব লিবারেল মতের লোক ছিলেন, অর্থাৎ হিন্দু ধর্ম সম্বন্ধে অজ্ঞাতাটা যেমন গভীর করিয়া রাখিয়াছিলেন, খ্রিস্ট এবং কবেকার জরাজন্য জুরাইস্ত্রীবাদ সম্পর্কে জ্ঞানটা সেইরূপ উচ্চ ছিল। দরকার হলে বাইবেল হইতে সুদীর্ঘ কোটেশন তুলিয়া সকলকে চমৎকৃত করিয়া দিতে পারিতেন, এবং দরকার না হইলেও যখন এক ধার হইতে সমস্ত ধর্মমত সম্বন্ধে সুতীব্র সমালোচনা করিয়া ধর্মমত মাত্রেরই অসারতা সম্বন্ধে আধ্যাত্মিক ভাষায় ভুরি ভুরি প্রমাণ দিয়া যাইতেন, তখন ভক্তদের বলিতে হইত, হ্যাঁ, এখানে খাতির চলবে না বাবা, এ যার নাম শশাঙ্ক মুখার্জি। দাদা বলিতেন, না, গোরামিকে আমি প্রশ্রয় দিতে মোটেই রাজি নই। প্রায় সব ধর্মবাদকেই তিনি গোরামি নামে অভিহিত করিতেন এবং গালাগাল না দেওয়াকে কহিতেন প্রশ্রয় দেওয়া। সেই দাদা এখন একেবারে অন্য মানুষ। ত্রিসন্ধ্যা না করিয়া জল খান না, এবং জলের অতিরিক্ত যে বেশি কিছু খান বলিয়া বোধ হয় না। পূজা পাঠ হোম লইয়েই আছেন, এবং বাক ও কর্মের সুচিতা সম্বন্ধে এমন একটা গেল গেল ভাব যে আমাদের তো প্রাণ যায় যায় হইয়া উঠিয়াছে। ভক্তেরা বলে, ওরকম হবে, এ তো জানা কথাই, এই হচ্ছে স্বাভাবিক বিবর্তন, এ একেবারে খাঁটি জিনিস দাঁড়িয়েছে। সকলের চেয়ে চিন্তার বিষয় হইয়াছে যে এই অসহায় লাঞ্ছিত হিন্দু ধর্মের জন্য একটা বড় রকম ত্যাগ স্বীকার করিবার নিমিত্ত দাদা নিরতিশয় ব্যাকুল হইয়া উঠিলেন, এবং হাতের কাছে আর তেমন কিছু আপাতত না পাওয়ায় ঝোঁকটা গিয়ে পড়িয়াছে ছোট কন্যাটির উপর। একদিন বলিলেন, ওহে শৈলেন, একটা কথা ভাবছি, বলি কেন, এরকম স্থির করে ফেলেছি। মুখে গম্ভীর তেজস্বিতার ভাব দেখিয়া সভয়ে প্রশ্ন করিলাম, কি দাদা? গৌরীদান করব স্থির করেছি। তোমার রানুর কত বয়স হলো? বয়স না বলিয়া বিস্মিতভাবে বলিলাম, সে কি দাদা, এই যুগে? দাদা সংযত অথচ দৃঢ় কণ্ঠে বলিলেন, যুগের এ আর সে নেই শৈলেন, ওইখানেই তোমরা ভুল করো। কাল এক অনন্তব্যাপী অখণ্ড সত্তা, এবং সে শুদ্ধ সনাতন ধর্ম। সেই কালকে। একটু অস্থির হয়ে বলিলাম, কিন্তু দাদা, ও যে এখনো দুগ্ধপোষ্য শিশু। দাদা বলিলেন, এবং শিশুই থাকবে ও, যতদিন তোমরা বিবাহ বন্ধনের দ্বারা ওর আত্মার সংস্কার ও পূর্ণ বিকাশের অবসর করে না যা দিচ্ছ, এটা তোমার বোঝাতে হলে আগে আমাদের শাস্ত্রকাররা। অসহিষ্ণুভাবে বলিলাম, সে তো বুঝলাম, কিন্তু ওর তো এই সবে 8 বছর পেরল দাদা, ওর শরীরই বা কতটুকু, আর তার মধ্যে ওর আত্মাই বা কোথায়, তা তো বুঝতে পারি না।
আমার কথা হচ্ছে, দাদা সেদিকে মন না দিয়া নিরাশয় ভাবে বলিলেন, 8 বছর পেরিয়ে গেছে, তাহলে আর কই হলো শৈলেন? মনু বলেছেন, অষ্টবর্ষা ভবেদ গৌরী নববর্ষে তুরহিণী। জানি অত বড় পুণ্য কর্ম কি আমার হাত দিয়ে সমাধান হবে? ছোটটার বয়স কত হলো? রানুর ছোট রেখা 5 বৎসরের। দাদার বয়স শুনিয়া মুখটা কুঞ্চিত করিয়া একটু মৌন রহিলেন। 5 বছরের কন্যাদের জন্য কোনো একটা পূর্ণ ফলের ব্যবস্থা না করিয়া যাওয়ার জন্য মনোর উপরই চটিলেন, কিংবা অতি পিছাইয়া জন্ম লওয়ার জন্য রেখার উপরে বিরক্ত হইলেন, বুঝিতে পারিলাম না। কিছুক্ষণ নীরব থাকিয়া একটি দীর্ঘশ্বাস ফেলিয়া সে স্থান ত্যাগ করিলেন। আমিও আমার রুদ্ধশ্বাসটা মোচন করিলাম, মনে মনে কহিলাম, যাক, মেয়েটার একটা ফাড়া গেল। 2 দিন পরে দাদা ডাকিয়া পাঠাইলেন। উপস্থিত হইলে বলিলেন, আমি ও সমস্যাটুকুর একরকম সমাধান করে ফেলেছি শৈলেন। অর্থাৎ তোমার রানুর বিবাহের কথাটা আর কি। ভেবে দেখলাম যুগ ধর্মটা একটু বজায় রেখে চলাই ভালো বই কি। আমি হাফ ছাড়িয়া বাঁচিলাম, হর্ষের সহিত বলিলাম, নিশ্চয়ই। শিক্ষিত সমাজে কোথায় 16-17 বছরে বিবাহ চলছে দাদা? এ সময় একটা কচি মেয়েকে, যার 9 বছর পুরা হয়নি, তা ভিন্ন খাটো গরণ বলে ঝাঁটা মার তোমার শিক্ষিত সমাজে। আমি সে কথা বলছি না। বলছিলাম যে যদি এই সময় রানুর বিয়ে দিয়ে দেই, তা মন্দ কি? বেশ তো, যুগ ধর্মটাও বজায় হইল, অথচ ওদিকে গৌরী দানেরও খুব কাছাকাছি রইল। ক্ষতি কি? এটা হবে, যাকে বলতে পারা যায় মডিফাইড গৌরী দান আর কি। আমি একেবারে থ হইয়া গেলাম। কি করিয়াছে দাদাকে বুঝাইব, কিছুই ঠিক করিতে পারিলাম না। দাদা একেবারে থ হইয়া গেলাম। দাদা বলিলেন, পণ্ডিত মশাইয়ের মত আছে। তিনি অনেক ঘাটাঘাটি করে দেখে বলেছেন, কলিতে এইটি গৌরী দানের সফল প্রসূ হবে। আমি দুঃখ রাগ মিটাইবার একটা আধার পাইয়া একটু উষ্মার সহিত বলিলাম, পণ্ডিত মশাই তাহলে একটা নীচ মিথ্যা কথা আপনাকে বলেছেন দাদা। আপনিও সন্তুষ্ট হলে উনি একথাও বোধ হয় শাস্ত্র খেটেই বলে দেবেন যে বেকে হাত পা বেঁধে জলে ফেলে দিলেও আজকাল গৌরীদানের ফল হবার কথা। কলিযুগটা তো ওদের কল্পবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে। যখন যে বিধানটি চাইবেন, পাকা ফলের মতো টুপ করিয়া হাতে এসে পড়বে। দুইজনেই কিছুক্ষণ চুপ করিয়া রহিলাম। আমি কথা কহিলাম, যাক, ওরা বিধান দেন, দিন বিয়ে। আমি এখন আসি, একটু কাজ আছে। আসিবার সময় ঘুরিয়া বলিলাম, হ্যাঁ, শরীরটা খারাপ বলে ভাবছি। 1 মাস একটু পশ্চিমে গিয়ে কাটাবো। সপ্তাহখানেকের মধ্যে বোধ হয় বেরিয়ে পড়তে পারবো বলিয়া চলিয়া আসিলাম। অভিমানের সাহায্যে ব্যাপারটা 1 মাস 3-4 কোনো রকমে ঠেকাইয়া রাখিলাম, কিন্তু তাহার পর দাদা নিজেই এমন অভিমান শুরু করিয়া দিলেন যে আমারই হার মানিতে হইল। ধর্মের পথে অন্তরায় হইবার বয়স এবং শক্তি বাবার তো ছিলই না, তবু নাতনির মায়ায় তিনি দোমনা হইয়া কিছুদিন আমারই পক্ষে রহিলেন। তারপর ক্রমে ক্রমে ওই দিকেই ঢলিয়া পড়িলেন। আমি বেখাপ্পা রকম একলা পড়িয়া গিয়া একটা মস্ত বড় ধর্মদ্রোহীর মতো বিরাজ করিতে লাগিলাম। রানুকে ঢালোয়া ছুটি দিয়াছি। মায়াবিনী অচিরেই আমাদের পর হইবে বলিয়া যেন ক্ষুদ্র বুকখানির সমস্তটুকু দিয়া আমাদের সংসারটি জড়াইয়া ধরিয়াছে। পারুক না পারুক, সে সমস্ত কাজেই আছে, এবং যেটা ঠিকমতো পারে না সেটার জন্য এমন একটা সংকোচ এবং বেদনা আজকাল তাহার দেখিতে পাই, তাহাতে সত্যিই মনে হয় নকলের মধ্যে দিয়া মেয়েটার এবার আসল গৃহিণীপনার ছোঁয়াচ লাগিয়াছে। অসহায় মেজ কাকাটি তো চিরকালই তাহার একটা বিশেষ পোষ্য ছিল, আজকাল আবার প্রথম ভাগ বিবর্জিত সুপ্রচুর অবসরের দরুন একেবারে তাহার কোলের শিশুটি হইয়া পড়িয়াছে বলিলে চলে। সময় সময় গল্প হয়, আজকাল বিয়ের গল্পটা হয় বেশি।
অন্যের সঙ্গে বিষয় লইয়া আলোচনা করিতে রানু ইদানিং লজ্জা পায় বটে, কিন্তু আমার কাছে কোনো দ্বিধা কুণ্ঠাই আসিবার অবসর পায় না। তাহার কারণ আমাদের দুইজনের মধ্যে সমস্ত লঘুত্ব বাদ দিয়া গুরু গম্ভীর সমস্যাবলীর আলোচনা চলিতে থাকে। বলি, তা নয় হলো রানু, তুমি মাস দুবার করে শ্বশুরবাড়ি থেকে এসে আমাদের সংসারটা গুছিয়ে দিয়ে গেলে আর সবই করলে, কিন্তু তোমার মেস কাকাটির কি বন্দোবস্ত করেছ? রানু বিমর্ষ হইয়া ভাবে, বলে, আমরা সব বলে বলে তো হয়রান হয়ে গেলাম মেসকা, বিয়ে করো বিয়ে করো। তা শুনলে গরিবদের কথা রানু কি তোমার চিরকালটা দেখতে শুনতে পারবে মেসকা? এরপরে তার নিজের ছেলে বলেও মানুষ করতে হবে তো। মেয়ে আর কতদিন নিজের বলো? তোতা পাখির মতো কচি মুখে বুড়োদের কাছে শেখা বলি শুনিয়া হাসিব কি কাঁদিব ঠিক করিতে পারি না। বলি, আচ্ছা, একটা গিন্নি বান্নি কনে দেখে এখনো বিয়ে করলে চলে না? কি বলো তুমি? এই বাধা কথাটি তাহার ভাবি শ্বশুর বাড়ি লইয়া একটা ঠাট্টার উপক্রমণিকা। রানু কৃত্রিম অভিমানের সহিত হাসি মিশাইয়া বলে, যাও মেসকা, আর গপ্প করব না, তুমি ঠাট্টা করছো। আমি চোখ পাকাইয়া বিপুল গাম্ভীর্যের সহিত বলি, মোটেই নয় রানু, তোমার শাশুড়িটি বড্ড গিন্নি শুনেছি, তাই বলছিলাম যদি বিয়েই করতে হয়। রানু আমার দিকে রাগ করিয়া চায়, গম্ভীর হইয়া যায় এবং শেষে হাসিয়া চায়। কিছুতেই যখন আমার মুখের অটল গাম্ভীর্য বদলায় না, তখন প্রতারিত হইয়া গুরুত্বের সহিত বলে, আচ্ছা, আমি তাহলে না মেজগা, নিশ্চয়ই ঠাট্টা করছো, যাও। আমি চোখ আরো বিস্ফারিত করিয়া বলি, একটু ঠাট্টা নেই এর মধ্যে রানু, সব কথা নিয়ে কি আর ঠাট্টা চলে? রানু তখন ভারী কি হইয়া বলে, আচ্ছা, তাহলে আমার শাশুড়িকে একবার বলে দেখবক্ষণ, আগে যাই সেখানে। তিনি যদি তোমায় বিয়ে করতে রাজি হন তো তোমায় জানাবক্ষণ, তার জন্যে ভাবতে হবে না। তাহার পর কৌতূহলোদ্দীপক চোখে চাহিয়া বলে, আচ্ছা মেসকা, প্রথম ভাগ তো শিখিনি এখনো, কি করে তোমায় জানাবো বলো দেখিন। তবে বুঝবো, হ্যাঁ। আমি নানান রকম আন্দাজ করি। বিজয়িনী ঝাঁকড়া মাথা দুলাইয়া হাসিয়া বলে, না, হলো না, কখনো হতে পারে না, সে বড্ড শক্ত কথা। এইসব হাসি তামাশা গল্প গুজব হঠাৎ মাঝখানে শেষ হইয়া যায়। রানু চঞ্চলতার মাঝে হঠাৎ গম্ভীর হইয়া বলে, যাক, সে পরের কথা পরে হবে, যাই, তোমার চা হলো কিনা দেখি গে, কিংবা যাই, গপ্প করলেই চলবে না, তোমার লেখার টেবিলটা আজ গোছাতে হবে, এক ঢাই হয়ে রয়েছে, ইত্যাদি। এইরকম ভাবে রানুকে নিবিড় হইতে নিবিড়তর ভাবে আমার বুকের মধ্যে আনিয়ে দিতে দিতে বিচ্ছেদের দিনটা আগাই আসিতেছে। বুঝিবা রানুর বুকটিতেও এই আসন্ন বিচ্ছেদের বেদনা তাহার অগোচরে একটু একটু করিয়া ঘনাইয়া উঠিতেছে। কচি সে, বুঝিতে পারে না, কিন্তু যখনই আজকাল ছুটি পাইলে নিজের মনেই স্লেট ও প্রথম ভাগটা লইয়া হাজির হয়, তখনই বুঝিতে পারি এ আগ্রহটা তাহার কাকাকে সান্ত্বনা দেওয়াইরই একটি নতুন রূপ। কেননা প্রথম ভাগ শেখার আর কোনো উদ্দেশ্য থাক আর না থাক, ইহার উপরই ভবিষ্যতে তাহার কাকার সমস্ত সুখ সুবিধা নির্ভর করিতেছে। রানুর মনে এ ধারণাটুকু বদ্ধমূল হইয়া গিয়াছে। এখন আর একেবারেই উপায় নাই বলিয়া তাহার শিশু মনটি ব্যথায় ভরিয়া ওঠে প্রবীণার মতো। আমায় তবু আশ্বাস দেয়, তুমি ভেবো না মেসকা, তোমার প্রথম ভাগ না শেষ করে আমি কখনো শ্বশুর বাড়ি যাব না।
নাও, বলে দাও। পড়া অবশ্য এগোয় না, বলিয়া দিব কি। প্রথম ভাগটা দেখিলেই বুকে যেন কান্না ঠেলিয়া ওঠে। ওদিকে আবার প্রতিদিনই গৌরী দানের বর্ধমান আয়োজন। বাড়ির বাতাসেই আমার হাঁফ ধরিয়া ওঠে। এক একদিন মেয়েটাকে বুকে চাপিয়া ধরি, বলি, আমাদের কোন দোষে তুই এত শিগগির পর হতে চললি রানু? বোঝে না, শুধু আমার ব্যথিত মুখের দিকে চায়। এক একদিন অবুঝ ভাবে কাঁদ কাঁদ হইয়া ওঠে। একদিন জোর গলায় প্রতিজ্ঞা করিয়া বসে, তোমার কষ্ট হয়তো, বিয়ে এখন করবই না মেসকা, বাবাকে বুঝিয়ে বলবক্ষণ। একদিন এইরকম প্রতিজ্ঞার মাঝখানি সানাইয়ের করুণ সুর বাতাসে ক্রন্দনের লহর তুলিয়া বাজিয়া উঠিল, আর রানু কুণ্ঠিত আনন্দে আমার মুখের দিকে চাহিয়া হঠাৎ কিরকম হইয়া গিয়া মুখটা নিচু করিল। বোধ করি তাহার মেস কাকার মুখে বিষাদের ছায়াটা নিতান্তই নিবিড় হইয়া তখন ফুটিয়া উঠিয়াছিল। গৌরীদান শেষ হইয়া গিয়াছে। আমাদের গৌরীর আজ বিদায়ের দিন। আমি শুভকর্মে যোগদান করিয়া পুণ্য সঞ্চয় করিতে পারি নাই। এ বাড়ি সে বাড়ি করিয়া বেড়াইয়াছি। বিদায়ের সময় বর বধূকে আশীর্বাদ করিতে আসিলাম। দীপ্ত শ্রী কিশোর বরের পাশে পট্টবস্ত্র ও অলঙ্কার পরা, মালা চন্দনে চর্চিত রানুকে দেখিয়া আমার তপ্ত চক্ষু দুইটা যেন জোড়াইয়া গেল। কিন্তু ও যে বড্ড কচি, এত সকালে কি করিয়া বিদায়ের কথা মুখ দিয়ে বাহির করা যায়? ও কি জানে আজ কতই পর করিয়া ওকে বিদায় দিতেছি আমরা? চক্ষের কোচার খুঁট দিয়া এই পুণ্য দর্শন শিশু দম্পতিকে আশীর্বাদ করিলাম। রানুর চিবুকটা তুলিয়া প্রশ্ন করিলাম, রানু, তোর এই কোলের ছেলেটাকে কার কাছে? আর বলিতে পারিলাম না। রানু শুনিয়াছি এতক্ষণ কাঁদে নাই। তাহার কারণ নিশ্চয়ই এই যে সংসারের প্রবেশ পথে দাঁড়াইতেই ওর অসময়ের গৃহিণীপনাটা সরিয়া গিয়া ওর মধ্যকার শিশুটি বিস্ময়ে কৌতূহলে অভিভূত হইয়া পড়িয়াছিল। আমার কথার আভাসে সেই শিশুটি নিজের অসহায়তায় আকুল হইয়া পড়িল। আমার বাহুতে মুখ লুকাইয়া রানীও উচ্ছ্বসিত আবেগে ফুলিয়া ফুলিয়া কাঁদিয়া উঠিল। কখনো কচি মেয়ের মতো ওকে ভুলাইতে হয় নাই। আমার খেলা ঘরের মা হইয়া ওই এতদিন আমায় আদর করিয়াছে, আশ্বাস দিয়াছে, সেইটাই আমাদের সম্বন্ধের মধ্যে যেন সহজ এবং স্বাভাবিক হইয়া পড়িয়াছিল, ভালো মানাইত। আজ প্রথম ওকে বুকে চাপিয়া সান্ত্বনা দিলাম, যেমন দুধের ছেলে মেয়েকে শান্ত করে বুঝাইয়া, মিথ্যা কহিয়া, কত প্রলোভন দেখাইয়া। তবুও কি থামিতে চায়? ওর সব হাসির অন্তরালে এতদিন যে গোপনে শুধু অশ্রুই সঞ্চিত হইয়া উঠিতেছিল। অনেক ফোপাইয়া ফোপাইয়া সে থামিল। অভ্যাস সমত আমার করতল দিয়েই নিজের মুখটা মুছাইয়া লইল। তারপর হাতটাকে একটু টান দিয়া আস্তে আস্তে বলিল, এদিকে এসো, শোনো মেসকা। দুইজনে একটু সরিয়ে গেলাম। সকলে এই অসমমাতা পুত্রের অভিনয়ের দিকে চাহিয়া রহিল। রানু বুকের কাছ হইতে তাহার সুপ্রচুর বস্ত্রের মধ্য হইতে লাল ফিতায় যত্ন করিয়া বাঁধা 10-12খানি প্রথম ভাগের একটা বান্ডিল বাহির করিল। অশ্রুসিক্ত মুখখানি আমার মুখের দিকে তুলিয়া বলিল,
প্রথম ভাগগুলি হারাইনি মেসকা। আমি দুষ্ট হয়েছিলাম, মিছে কথা বলতুম। গলা ভাঙিয়া পড়ায় একটু থামিল, আবার বলিল, সবগুলো নিয়ে যাচ্ছি মেসকা। খুব লক্ষ্মী হয়ে পড়ে পড়ে এবার শিখে ফেলব। তারপরে তোমায় রোজ রোজ চিঠি লিখব। তুমি কিছু ভেবো না মেসকা। সবাই ভালো থাকুন।